আজকে আমরা মাধ্যমিক ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি জোয়ার ভাটা কাকে বলে এবং মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কী সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ভরা জোয়ার ও মরা জোয়ার বা ভরা কোটাল বা মরা কোটাল আমরা কাকে বলবো, এবং এই ভরা জোয়ার ও মরা জোয়ার কীভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করব। এর সাথে সাথে আলোচনা করব সংযোগ, প্রতিযোগ ও সিজিগি অবস্থানগুলো কি, বা সংযোগ, প্রতিযোগ বা সিজিগি বলতে আমরা কি বুঝি। এর সঙ্গে আলোচনা করব অ্যাপোজি ও পেরিজি অবস্থান বলতে কি বোঝায়। প্রথমে আমরা এই ছবিটিতে দেখব, দেখো এটা হচ্ছে সূর্য। সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী প্রদক্ষিণ করছে। এটা হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকেও আবার উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ প্রদক্ষিণ করছে বা পরিক্রমণ করছে। তাহলে আমি মনে করছি এটা হচ্ছে চাঁদ। তাহলে এটা সূর্য, এটা পৃথিবী এবং এটা হচ্ছে চাঁদ। দেখো সূর্য এক জায়গাতে ফিক্সড রয়েছে, সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে উপবৃত্তাকার কক্ষপথে, আবার পৃথিবীকে চাঁদ প্রদক্ষিণ করছে উপবৃত্তাকার কক্ষপথে। তো এখানে পৃথিবী এবং চাঁদ যে অবস্থানে থাকবে তার সাপেক্ষেই বিভিন্ন ঘটনাগুলো, অর্থাৎ জোয়ার ভাটার যে ব্যাপারগুলো সেগুলো ঘটে থাকে। দেখো সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন এক সরলরেখায় চলে আসে তখন কি হয়? তখন এই অবস্থানটাকে বলা হয় সিজিগি। অর্থাৎ সিজিগি হচ্ছে চাঁদ, পৃথিবী এবং সূর্যের সরল রৈখিক অবস্থান। এবারে পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ যে পরিক্রমণ করে, চাঁদ আজ ধরে নিচ্ছি এই জায়গায় যদি থাকে, এর পরের দিন কিন্তু আর এই জায়গায় থাকবে না, সেখান থেকে এইভাবে সরে সরে আসবে, এখান থেকে উপবৃত্তাকার কক্ষপথে একবার প্রদক্ষিণ করবে 27 × 1 = 3 দিনে, অর্থাৎ 27 দিন 8 ঘন্টায় একবার প্রদক্ষিণ করবে উপবৃত্তাকার কক্ষপথে। আমরা জানি সূর্যকেও পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে একবার প্রদক্ষিণ করে 365 দিনে। একইভাবে চাঁদ ও পৃথিবীকে প্রদক্ষিণ করে 27 × 1 = 3 দিনে। তবে এখানে জেনে রাখা দরকার যে চাঁদ যে পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে 27 × 1 = 3 দিনে, চাঁদের এই প্রত্যেকটা দিনকে বলা হয় তিথি। চাঁদের প্রত্যেকটা অবস্থানকে বা প্রত্যেকটা দিনকে কি বলা হয়? তিথি বলা হয়। চাঁদ এই জায়গা থেকে এখানে আসতে সময় নেয় প্রথম 15 দিন। অর্থাৎ চাঁদ যখন আকাশে ওঠে, প্রথম সরু করে যখন আকাশে ওঠে সরু কাস্তের মতো, তখন প্রথম ওই দিনটাকে বলা হয় প্রথমা। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, অষ্টমী, এরকম করে প্রথম 15 দিনের মধ্যে যখন আসে এই অবস্থানে, তখন তাকে বলা হয় একদম সরু চাঁদ থেকে একদম পূর্ণ চাঁদ পর্যন্ত প্রথম এই 15 দিনকে বলা হয় পূর্ণিমা। অর্থাৎ আমরা জানি আকাশে প্রথম 15 দিন চাঁদ থাকে, তাকে বলা হয় পূর্ণিমা। এরপর পূর্ণ চাঁদের পর যখন পৃথিবীকে আবার প্রদক্ষিণ করতে থাকে, যখন চাঁদ পূর্ণিমার পর তারপর অমাবস্যা শুরু হয়, অর্থাৎ আকাশে আজ চাঁদ থাকে না। তাহলে পরের 15 দিন সময়কে কি বলা হয়? অমাবস্যা। এখানেও দেখা যায় যে অমাবস্যা যখন শুরু হয়, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চম, অষ্টমী, নবমী, দশমী, এরকম করে এখানেও 15 দিন। তাহলে প্রথম 15 দিন আকাশে যে চাঁদ থাকে তাকে বলা হয় পূর্ণিমা, বা একে আমরা বলতে পারি শুক্লপক্ষ। শুক্লপক্ষ। আর 15 দিন আকাশে চাঁদ থাকে না, অন্ধকার থাকে, এই
সময়টাকে বলা হয় অমাবস্যা বা একে বলা হয় কৃষ্ণপক্ষ। আমরা জানি মাসে দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। প্রথম 15 দিন আকাশে চাঁদ থাকে, একে বলা হয় পূর্ণিমা। আর শেষের 15 দিন আকাশে চাঁদ থাকে না, একে বলা হয় অমাবস্যা। তাহলে দেখা যাচ্ছে যে চাঁদ যখন এক মাসে অর্থাৎ 27 × 3 দিনে একবার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে, তখন চাঁদ আকাশের বিভিন্ন জায়গায় অবস্থান করে। অর্থাৎ চাঁদ এখান থেকে আস্তে আস্তে একটা সময় এই জায়গাতেও আসবে, এই জায়গাটাতে, আবার একটা সময় এখানেও আসবে, এখানেও আসবে বা এখানেও আসবে। এইভাবে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। তো এই চাঁদের এই চলাচলের ভিত্তিতে কি ঘটে না, জোয়ার ভাটার ক্ষেত্রে চাঁদ যখন এই জায়গায় অবস্থান করবে তাকেও আমরা বলছি সিজিগি বা সরলরৈখিক অবস্থান। আবার যখন চাঁদটা এই জায়গায় অবস্থান করবে তাকেও আমরা বলছি সিজিগি বা সরলরৈখিক অবস্থান। যখন চাঁদটা এই জায়গায় অবস্থান করবে তখন হয় পূর্ণিমা, আর যখন চাঁদটা এই জায়গায় অবস্থান করে তখন তাকে বলা হয় অমাবস্যা। প্রথম 15 দিনের মধ্যে চাঁদ যখন এই জায়গায় অবস্থান করে তখন সিজিগি অবস্থানে দেখা যায় যে চাঁদ একদিকে আর সূর্য একদিকে। আমরা জানি যে পৃথিবীকে চাঁদও আকর্ষণ করছে, অপরদিকে সূর্য আকর্ষণ করছে। তাহলে পৃথিবীর ওপর যে জল রয়েছে, এই জলটা, পৃথিবীর ওপর যে জলটা রয়েছে চাঁদের দিকে বেশি ধেয়ে যায়। আবার পৃথিবীর অপর দিকে প্রতিবাদ স্থানে যেদিকে, এইদিকে হয় আমরা জানি যে মুখ্য জোয়ার, আর এদিকে হয় পৃথিবীর কেন্দ্রাতিক বলে, এইদিকে হয় গৌণ জোয়ার। পূর্ণিমার দিন যখন চাঁদ এই জায়গায় অবস্থান করে, মাঝে পৃথিবী রয়েছে, সূর্য অপর দিকে রয়েছে, তাহলে পৃথিবীকে চাঁদও আকর্ষণ করছে, সূর্য আকর্ষণ করছে। অর্থাৎ চাঁদ এবং সূর্যের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে, কে বেশি পৃথিবীকে আকর্ষণ করবে। এই অবস্থানটাকে তখন আমরা বলবো প্রতিযোগ। কি বলবো? প্রতিযোগ বলবো। অর্থাৎ চাঁদও পৃথিবীকে আকর্ষণ করছে, আবার সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে। অর্থাৎ চাঁদ এবং সূর্যের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, কে বেশি আকর্ষণ করতে পারে। এই অবস্থানের ফলে কি হয় না, পৃথিবীতে যে জোয়ারটা হয়, মুখ্য জোয়ারটা হয়, চাঁদের দিকে যে অংশটা থাকে সেই দিকে জোয়ারটাকে আমরা তখন কি বলবো? এই জোয়ারটাকে আমরা বলবো ভরা জোয়ার। এই দিকেও হবে ভরা জোয়ার। তাহলে চাঁদ এবং সূর্য বা পৃথিবীর কেন্দ্রাতিক বলের ফলে যে জোয়ার হয় তাকে আমরা গৌণ জোয়ার বলছি। তাহলে এইদিকে মুখ্য জোয়ার হচ্ছে, এইদিকেও গৌণ জোয়ার হচ্ছে। এই মুখ্য এবং গৌণ জোয়ারটাকে আমরা তখন কি জোয়ার বলবো? না, ভরা জোয়ার বলবো। ভরা জোয়ার। আবার দেখো, তাহলে আমরা দেখতে পেলাম যে পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার হয়। আবার যখন চাঁদটা এই জায়গা থেকে যখন এই জায়গায় চলে আসবে তখন সূর্য এবং চাঁদ মিলিতভাবে পৃথিবীকে আকর্ষণ করবে। ফলে যে জোয়ারটা হবে সেইটা আরও বেশি হবে। কারণ চাঁদেরও আকর্ষণ পৃথিবীর উপর পড়ছে, আবার সূর্যেরও আকর্ষণ পৃথিবীর উপর পড়ছে। ফলে এই জোয়ারটা আরও বেশি হয়। এই জোয়ারটা হয় কখন? অমাবস্যা তিথিতে। তাহলে অমাবস্যা তিথিতে যে জোয়ারটা হচ্ছে সেই জোয়ারটাকেও আমরা বলবো ভরা জোয়ার। তাহলে ভরা জোয়ার হয় দুটো তিথিতে, একটা হচ্ছে অমাবস্যা তিথিতে, আর একটা হচ্ছে অমাবস্যা তিথিতে, আর একটা হচ্ছে পূর্ণিমা তিথিতে। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার হয়। এবারে দেখো, বলছিলাম যে চাঁদ যখন এই জায়গায় অবস্থান করে তখন আমরা বলছি পূর্ণিমা। এরপর এই জায়গা থেকে যখন আস্তে আস্তে এই দিকে আসে, আস্তে আস্তে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী বা অষ্টমী, সপ্তমী অষ্টমী তিথিতে এই জায়গায় যখন অবস্থান করে চাঁদটা, সপ্তমী এবং অষ্টমী তিথি থাকে, অর্থাৎ মাসের তখন 7 থেকে 8 দিনের মাথায় এই জায়গাটাতে অবস্থান করবে। অর্থাৎ এই অবস্থানটাকে তখন আমরা যদি বিচার করি তাহলে সূর্য, পৃথিবী এবং চাঁদ একটা সমকোণে অবস্থান করবে, এটাকে আমরা সমকোণ বলবো। এর আগে যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য এক সরলরেখায় ছিল সেটা হচ্ছে 180 ডিগ্রি, আর
চাঁদটা এখানেই থাকুক বা এখানেই থাকুক, তাকে আমরা বলবো 180 ডিগ্রি, অর্থাৎ সিজিগি অবস্থানটাকে আমরা বলছি 180 ডিগ্রি। আর যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য এই জায়গায় অবস্থান করবে এইভাবে, সেইটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণে অবস্থান করে। আবার দেখো চাঁদটা এই জায়গা থেকে এই জায়গাতেও আসবে, এই জায়গাতেও আবার সমকোণে অবস্থান করবে। অর্থাৎ মাসের দুটো সময় চাঁদ সমকোণে অবস্থান করে, 90 ডিগ্রিতে অবস্থান করে। এখানে যখন অবস্থান করে তখন সপ্তমী অষ্টমী তিথিতে, আবার এই জায়গাতেও যখন অবস্থান করে সেটাও সপ্তমী অষ্টমী তিথিতে। তো এই সপ্তমী এবং অষ্টমী তিথিতে যখন এই জায়গায় অবস্থান করে, তাহলে একদিকে সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে আর অপরদিকে চাঁদ পৃথিবীকে আকর্ষণ করছে, যার ফলে এই জোয়ারটা কিন্তু ততটা তেজি হয় না। ঠিক আছে, এই জোয়ারটা ততটা তেজি হয় না, অর্থাৎ এই জোয়ারটা অনেকটা কম হয়ে থাকে। সেই কারণে এই জোয়ারটাকে আমরা বলবো মরা জোয়ার। একে আমরা কি বলবো? মরা জোয়ার বলবো। তাহলে মরা জোয়ার হচ্ছে সপ্তমী এবং অষ্টমী তিথিতে। সপ্তমী এবং অষ্টমী তিথিতে কখন? একটা হচ্ছে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, দুটো পক্ষ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের সপ্তমী এবং অষ্টমী তিথিতে হচ্ছে মরা জোয়ার, আর পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে হচ্ছে ভরা জোয়ার। তাহলে ভরা জোয়ার হচ্ছে, আরেকবার বলছি, ভরা জোয়ার হয় পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে, আর মরা জোয়ার হয় শুক্ল এবং কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী তিথিতে। তাহলে এখান থেকে ভরা জোয়ার এবং মরা জোয়ার কাকে বলে আমরা সেটা জানতে পারলাম। ভরা জোয়ার হচ্ছে যে জোয়ারটা পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে ঘটে থাকে, যে জোয়ারের পরিমাণটা অনেক বেশি, তাকেই আমরা বলবো ভরা জোয়ার। অর্থাৎ সমুদ্রে জোয়ারটা উপকূলের দিকে বেশি ধেয়ে আসে, একে আমরা বলবো ভরা জোয়ার। আর মরা জোয়ারে সমুদ্রের জল উপকূলের দিকে সেভাবে ধেয়ে আসে না, কারণ সূর্য এবং পৃথিবী 90 ডিগ্রি কোণে আকর্ষণ করে থাকে, সেই কারণে জোয়ারটা ততটা তেজি হয় না, এই জন্য একে বলা হয় মরা জোয়ার। তাহলে ভরা জোয়ার এবং মরা জোয়ার কী এবং এটি কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করলাম। এরপর সংযোগ বললাম। সংযোগ হচ্ছে যখন সূর্য এবং চাঁদ মিলিতভাবে পৃথিবীকে আকর্ষণ করবে, তাকে আমরা বলছি সংযোগ। আর চাঁদ এবং সূর্য দুদিক থেকে যখন পৃথিবীকে আকর্ষণ করবে, তখন তাকে আমরা বলছি প্রতিযোগ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ সংযোগ এবং প্রতিযোগটা কি। আর সিজিগি হচ্ছে চাঁদ, পৃথিবী এবং সূর্য যখন এক সরলরেখায় অবস্থান করবে, তখন তাকে আমরা বলছি সংযোগ। এবং সিজিকি, তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে যে সিজিগির সরলরৈখিক মান কত? সিজিগির সরলরৈখিক মান হচ্ছে, আমরা জানি একটা সরলরেখার মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সিজিগির সরলরৈখিক মান হবে 180 ডিগ্রি। বা এইভাবে প্রশ্ন আসে তোমাদের যে ভরা কোটালের সময়, কি বললাম, ভরা কোটালের সময় চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থান কীরূপ হয়? তাহলে আমরা লিখব যে ভরা কোটালের সময় চাঁদ, সূর্য এবং পৃথিবী সরলরৈখিক অবস্থানে থাকে। আবার মরা কোটালের সময় অবস্থান কি হয় না, মরা কোটালের সময় চাঁদ, পৃথিবী এবং সূর্য 90 ডিগ্রি বা সমকোণে অবস্থান করে। এরপরে আসছি যে দেখো অ্যাপোজি এবং পেরিজি অবস্থানটা কি। এরপর আমি এই নিচের ছবিটাতে চলে আসছি। দেখো তোমাদের এই ক্লাসটা অনেকটা বড় হবে, কারণ বিষয়বস্তুটা একসঙ্গে আলোচনা করতে গিয়ে সমস্ত বিষয়টা আমি আলোচনা একসঙ্গে যেহেতু করছি, সেই জন্য একটু বড় হয়ে যাচ্ছে। এর আগেই আমরা দেখলাম যে এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য, সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী প্রদক্ষিণ করছে। আবার এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ প্রদক্ষিণ করছে। ঠিক আছে, এবারে যেহেতু চাঁদ পৃথিবীকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, তো সেই জন্য পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কখনোই সমান থাকে না, কখনো বাড়ে আবার কখনো কমে। যেহেতু উপবৃত্তাকার, যদি বৃত্তাকার হতো তাহলে বাড়া কমা হতো না, যেহেতু উপবৃত্তাকার সেই জন্য পৃথিবী থেকে
চাঁদের দূরত্ব কখনো বাড়ে কখনো কমে। আমরা জানি যে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। 3,00,000 এখানে লিখছি আমি 3,84,000 কিলোমিটার, 3,84,000 কিমি। তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে বেশি হয়, ধরছি এই জায়গাতে যদি চাঁদ থাকে, এটা পৃথিবী, এটা চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে বেশি হয় কত? গড় হচ্ছে 3,84,000 কিলোমিটার। এর থেকে যদি বেশি হয় 4,07,000 কিলোমিটার, তখন সেই অবস্থানটাকে আমরা বলবো কি? এই অবস্থানটাকে বলা হয় অ্যাপোজি অবস্থান। এই অবস্থানটাকে বলা হয় অ্যাপোজি অবস্থান। আবার দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, ধরছি যে চাঁদ যদি এই জায়গায় চলে আসে, এই জায়গায় আসে, তখন দেখা যাচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে কম। কত? 3,56,000 কিলোমিটার। তখন এই অবস্থানটাকে বলা হয় পেরিজি অবস্থান। তাহলে এখানে দেখছি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে বেশি হয়, সর্বাধিক হয় 4,07,000 কিলোমিটার, তখন তাকে বলা হয় অ্যাপোজি অবস্থান। আবার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সব থেকে কম হয় 3,56,000 কিলোমিটার, তখন তাকে আমরা বলবো পেরিজি অবস্থান। অ্যাপোজি অবস্থানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে বেশি হওয়ার কারণে চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর অবশ্যই কম হবে। তখন পৃথিবীতে যে জোয়ারটা হবে, সেই জোয়ারটা কিন্তু ওই অবস্থানে জোয়ারটা কিন্তু অনেকটাই কম হবে। স্বাভাবিকের থেকে অ্যাপোজি অবস্থানে 20% জোয়ার কম হয়। অপরদিকে দেখো, পেরিজি অবস্থানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সব থেকে যেহেতু কম, সেই জন্য এই পেরিজি অবস্থানে যে জোয়ারটা হয়, সেই জোয়ারটা স্বাভাবিকের থেকে 20% জোয়ার বেশি হয় বা প্রবল হয়। তাহলে অ্যাপোজি অবস্থানে 20% জোয়ার কম হয়, আর পেরিজি অবস্থানে 20% জোয়ার বেশি হয় বা তার প্রাবল্য অনেক বেশি থাকে। এখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে। যেমন প্রশ্ন আসতে পারে যে পৃথিবীকে চাঁদ কত সময়ে বা কত দিনে একবার পরিক্রমণ করে? উত্তর হবে 27.1 দিন বা 27 দিন 8 ঘন্টা। বা এভাবেও প্রশ্ন আসতে পারে যে চাঁদ পৃথিবীকে যে প্রদক্ষিণ করে এর সময়কে কি বলা হয়? উত্তর হবে তিথি। এরপর প্রশ্ন আসতে পারে যে ভরা জোয়ার এবং মরা জোয়ার কোন তিথিতে ঘটে থাকে? উত্তর হবে পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে। আরও প্রশ্ন আসতে পারে যে মরা জোয়ার কোন তিথিতে হয় বা কোন সময় হয়? উত্তর হবে শুক্ল এবং কৃষ্ণপক্ষের সপ্তমী অষ্টমী তিথিতে। সপ্তমী অষ্টমী তিথিতে হয় মরা জোয়ার, আর পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে হয় ভরা জোয়ার। এরপর প্রশ্ন আসতে পারে যে প্রতিযোগ অবস্থানে কি মান থাকে? উত্তর হবে 180 ডিগ্রি। বা সংযোগ অবস্থানে কি মান থাকে? উত্তর হবে 180 ডিগ্রি। বা আসতে পারে যে সিজিগি অবস্থানের মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। আচ্ছা, এরপর আসছি যে অ্যাপোজি অবস্থানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত থাকে? উত্তর হবে 4,07,000 কিলোমিটার। বা পেরিজি অবস্থানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত হয়? উত্তর হবে 3,56,000 কিলোমিটার। বা প্রশ্ন আসতে পারে যে কোন অবস্থানে 20% জোয়ার কম হয়? উত্তর হবে অ্যাপোজি অবস্থানে। আচ্ছা, এই অ্যাপোজি অবস্থানে যে জোয়ার হয় তাকে অ্যাপোজি জোয়ার বলা হয়। অপরদিকে
কোন অবস্থানে 20% জোয়ার প্রবল হয় বা বেশি হয়? উত্তর হবে পেরিজি অবস্থানে। এর ফলে যে জোয়ার হয় তাকে বলা হয় পেরিজি জোয়ার। তাহলে স্টুডেন্টস, আজকে তোমাদের ভরা জোয়ার এবং মরা জোয়ার বা ভরা কোটাল এবং মরা কোটাল কাকে বলে এবং এটি কিভাবে সৃষ্টি হয়, সংযোগ, প্রতিযোগ এবং সিজিকি কি, অ্যাপোজি এবং পেরিজি অবস্থান বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে আলোচনা করলাম। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখি যে তামিল শব্দ তামিল শব্দ তামিল শব্দ কোডাল কডাল কডাল থেকে এই কোটাল শব্দটি এসেছে। কোটাল, ভরা কোটাল বা মরা কোটাল যে বলা হয়, কোটাল শব্দটি উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে সমুদ্র। তাহলে এই ভরা জোয়ার বা ভরা কোটাল বা মরা জোয়ার বা মরা কোটাল বলতে আমরা একই বিষয়কে বুঝবো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে এই ধরনের আরও আপডেট ভিডিও পেতে।